নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সংস্কৃত একটি গদ্য নিয়ে এসেছি, উপমন্যু কথা। তোমাদের একটা গদ্য, একটা পদ্য আর একটা নাটক, এই তিনটে তোমাদের পাঠ্য রয়েছে। এছাড়াও যে সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ রয়েছে, ওগুলোতে পরবর্তীতে আসছি। তা বর্ষা বর্ণনম নামক যে পদ্যটি রয়েছে, যে শ্লোকাংশগুলি রয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ পড়িয়ে দিয়েছি, প্রত্যেকটা শব্দের অর্থ ধরে ধরে। উপমন্যু কথারও আমি তাই করব, প্রত্যেকটা শব্দের অর্থ বলে তার ব্যাকরণগত ভাব বিশ্লেষণ করে, হ্যাঁ, সমস্ত কিছু করে আমি তোমাদের এটা বলবো। তা যে কোনো কিছু শুরু করার আগেই তার একটা প্রেক্ষাপট থাকে, রচয়িতা থাকে। সেই জন্য আজকে ভাবলাম আমি তোমাদের সাথে শুধু গল্প করব। পরের আজকেই প্রথম পর্ব উপমন্যু কথার, পরের পর্বগুলোতে আমি তোমাদের দিয়ে দেব বাদ বাকি যা কিছু আছে, মানে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদের পড়িয়ে দেব। আজকে তোমাদের সঙ্গে আমি গল্প করতে এলাম। চলো আমরা তাহলে সবাই উপমন্যু কথা গল্পটা শুরু করব। তোমরা খাতা পেন নিয়ে বসে যাবে। আমি যে যে বিষয়গুলো তোমাদের বলবো তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অবশ্যই আসবে। আর আমি তোমাদের এটুকু বলতে পারি, আমার পড়ানোটা যদি তোমরা প্রতিদিন ফলো করো, তোমাদের আর আলাদা করে টিচার নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। মা সরস্বতীকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গল্প উপমন্যু কথা। তাহলে তোমাদের গদ্য কি? উপমন্যু কথা। বানান ঠিক করবে, উপমন্যু কথা। এই উপমন্যু কথা গল্পটা কে লিখেছেন? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কি এই গদ্যটা শুধু লিখেছিলেন তা নয়, উনি মহাভারত লিখেছিলেন। তোমরা জানো মহাভারতে 18টি পর্ব আছে। সেই মহাভারতের 18টি পর্বের মধ্যে আদি পর্বের 3য় অধ্যায়, মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায়, যেটাকে পৌষ্য পর্বাধ্যায় বলা হয়, সেই পৌষ্য পর্বাধ্যায়ের অন্তর্গত এই উপমন্যু কথা। বোঝা গেল? এবার আসবো আমরা, আচ্ছা, গল্প আর গল্পের রচয়িতা সম্পর্কে তোমরা জানলে, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমরা এবার মহর্ষি বেদব্যাস সম্বন্ধে একটু জানি। হ্যাঁ, মহর্ষি বেদব্যাস, তার পিতার নাম কি ছিল? পরাশর মুনি। মাতা কে ছিলেন? সত্যবতী। তোমরা জানো মৎস্যগন্ধা, উনি ধীবর কন্যা ছিলেন। ধীবর মানে কি? জেলে। হ্যাঁ, আচ্ছা, ওনার নাম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কেন? দেখ, ওনার গায়ের বর্ণ ছিল অত্যন্ত কালো, তাই তিনি কৃষ্ণ। দ্বীপে, যমুনার এক দ্বীপে সত্যবতী ব্যাসদেবকে জন্ম দিয়েছিলেন, তাই ওনার আর এক নাম, তাই উনি দ্বৈপায়ন, দ্বীপে জন্ম বলে দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন পেলে। বেদব্যাস মানে বেদের বিভাগকর্তা। প্রথম দিকে বেদটা, এই যে এখন তোমরা পড়ো বেদের 4টে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, তা প্রথম দিকে এই রকম 4টে ভাগ ছিল না, সম্পূর্ণ বেদই একভাবে ছিল। সেটাকে এই 4টি ভাগে ভাগ করেছিলেন কে? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন এই বেদকে বিভাগ করেছিলেন বলে তাকে বেদব্যাসও বলা হয়। ব্যাস অর্থাৎ বিভাগকর্তা, ঠিক আছে? ব্যাস কথার অর্থ বিভাগ। আচ্ছা, এছাড়াও তিনি মহাভারত রচনা করেছিলেন। 18টি পুরাণ, 18টি উপপুরাণেরও রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আর উপমন্যু কথা, এই যে গল্পটা আমরা পড়ব, প্রথমেই বললাম এর উৎস হলো মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায়, যেটি পৌষ্য পর্বাধ্যায় নামে পরিচিত। সব কথা থেকে প্রশ্ন, প্রত্যেকটা থেকে প্রশ্ন আসবেই। এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, কমন একদম। আচ্ছা, এই উপমন্যু কথার মূল চরিত্র হলেন ঋষি আয়ধ ধৌম্য। আর তার শিষ্য উপমন্যুকে নিয়ে এই গল্প। আমি তোমাদের জন্য প্রথমে, দেখো, গল্প পড়তে গেলে তো প্রথমে এই গল্পে ঢুকলে হবে না। এই গল্পটা উপমন্যু কথা গল্পের প্রেক্ষাপট নিয়ে আমরা শুরু করবো। হ্যাঁ, বলছে পুরাকালে ভারতবর্ষে, মানে প্রাচীনকালে, যখন মহাভারত, রামায়ণ, মহাভারত, এই যে পুরাকাল, সেই সময়কার যুগে
আমাদের মানুষের জীবনশৈলীকে 4টে ভাগে ভাগ করা হতো। একটা মানুষের জীবনযাপন 4টি ভাগে বিভক্ত ছিল। তোমরা জানো হয়তো অনেকেই, সে 4টে ভাগ কি কি? 4টে ভাগ হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এগুলো খুব ভালো করে মনে রাখবে। ব্রহ্মচর্য কি? বলছে একটি শিশু এখন যেমন 5 বছর বয়স হলেই আমরা স্কুলে দিয়ে দিই, তা তখনকার দিনে বয়স যখন বিদ্যাধ্যয়নের বয়স হতো তখন তাদেরকে গুরুগৃহে গিয়ে আবাসিক থেকে পড়াশুনো করতে হতো। আমাদের মতো চলে এলাম তা নয়। তা সে রাজার ছেলেই হোক বা অতি দরিদ্র কারোর ছেলেই হোক না কেন, বা যারই সন্তান হোক, প্রত্যেকের যখন গুরুগৃহে যেত তারা কিন্তু গুরুর কাছে সকলেই সমান ছিল। রাজার ছেলে বা দরিদ্র ছেলে বলে তিনি কোনো তফাৎ করতেন না। যাই হোক, তাই ওই গুরুগৃহে তাদের অত্যন্ত কঠোর নিয়ম পালনের মধ্যে দিয়ে, নিয়ম অনুবর্তিতার মধ্যে দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হতো। যদি বলো কেন কঠিন নিয়ম কানুনের মধ্যে দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হতো কেন? অত্যন্ত কঠিন নিয়মকানুন, অত্যন্ত সংযমের মধ্যে দিয়ে, সারাদিন কর্মের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে হতো। সেই সঙ্গে অধ্যয়ন তো অবশ্যই ছিল, কারণ সে সময় গুরুরা কি করতেন, শুধু মানে পড়াশুনো নয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানে শিষ্য বলা হতো, তখন আর ছাত্রছাত্রী বলা হতো না, প্রত্যেক শিষ্যের চরিত্র গঠনের দিকে নজর রাখতেন। আর চরিত্র গঠন কিভাবে সম্ভব? নিয়মানুবর্তিতা, কঠোর সংযম এর মাধ্যমেই কিন্তু চরিত্র গঠন সম্ভব। তা যাই হোক, তাই এই চরিত্র গঠন আর নীতিশিক্ষা দিয়ে তারা জীবনে যাতে জয়ী হতে পারে, তাদের নির্দিষ্ট লক্ষ্যে যাতে তারা পৌঁছতে পারে, সেই বিষয়টার দিকে নজর রাখা হতো। আর কি হতো? বলছে যে এই যে কঠোর নিয়ম কানুন এর ওপর দিয়ে তারা চলতো, তারা গুরু সবসময় চাইতো একটি শিষ্যের আধ্যাত্মিক, মানসিক আর চারিত্রিক এই 3টে বিষয় অত্যন্ত উন্নত হোক, তাই তাদেরকে এত সংযমের মধ্যে রাখাটা। তেমনই একটি গল্প হলো উপমন্যু কথা, যেটা আমি এখন তোমাদের পড়াবো। আচ্ছা, উপমন্যু কথা নামকরণে একটু আসছি। নামকরণ না হলে তোমরা ভাবে উপমন্যু কথা আবার কোথা থেকে এলো, উপমন্যুকে, তাই তো? নামকরণটা কিন্তু একটি গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টে বিষয়ের ওপর লক্ষ্য রেখে নামকরণ করা হয়, মনে রাখবে। একটা কি? চরিত্র কেন্দ্রিক, আর একটা ব্যঞ্জনা কেন্দ্রিক, আর একটা বিষয়বস্তু কেন্দ্রিক। তা এখানে দেখো, উপমন্যু যেহেতু আয়োধ্যমের শিষ্য, সে তাহলে এটা কি হলো? চরিত্র কেন্দ্রিক হলো। কিন্তু এর ভেতরে যে ভাববস্তু আছে, এর মাধ্যমে প্রত্যেকটা ছাত্রের কঠোর সংযম নিয়মানুবর্তিতার মধ্যে থেকে চরিত্র গঠন, এটা ছিল মূল লক্ষ্য। তাই এটাকে আমরা ব্যঞ্জনাধর্মীয় বলবো। তাহলে উপমন্যু কথা, কথাটির অর্থ হলো গল্প। উপমন্যু কথা বা উপমন্যুর গল্প। শুরু করছি। হ্যাঁ, পুরাকালে ঋষি আয়োধ্যমের 3জন শিষ্য ছিল: আরুণি, উপমন্যু আর বেদ। আরুণি উপাখ্যান আর বেদের উপাখ্যান তোমরা মহাভারতে পড়বে। তা যাই হোক, আমাকে বললে আমি পরবর্তীতে এমনি একটা তোমাদের জন্য ভিডিও করতে পারি। আজকে আমরা উপমন্যুর কথা পড়ব। তা উপমন্যুকে আয়োধ্যম ঋষি কী কাজ দিয়েছিলেন? গরুগুলোকে প্রতিপালন করার কাজ দিয়েছিলেন। উপমন্যুর কাজ ছিল তাদের যে ধেনু বা গরু আছে সেগুলোকে মাঠে চড়িয়ে আনা। যাই হোক, উপমন্যু প্রতিদিন গরুগুলো নিয়ে মাঠে চড়াতে যায়। মাঠে গরুগুলোকে চড়িয়ে গুরুর কাছে আসে, গুরুকে প্রণাম করে। তা একদিন গুরুকে এভাবে প্রণাম করছে দেখে গুরু ঋষি আয়োধ্যম বললেন যে তুমি কি করে জীবিকা নির্বাহ করো? মানে শিশুদের নিজেদের খাবার হয়তো নিজেদেরই জোগাড় করতে হতো, তুমি এত হৃষ্টপুষ্ট কেন? হৃষ্টপুষ্ট মানে মোটা সোটা, স্বাস্থ্যবান। তো এত স্বাস্থ্যবান হলে কি করে? তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো? তখন উপমন্যু বলছে, প্রভু, আমি ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করি। ভিক্ষাবৃত্তি ছিল তখন একটা জীবন ধারণের পর্যায়। বলল
ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করো, কিন্তু কোনো মানে গুরুদেবকে না দিয়ে তোমার তো ওই ভিক্ষার অন্ন গ্রহণ করা সমীচীন নয়। তখন বুঝতে পারলো উপমন্যু, বলল ঠিক আছে, যথা আজ্ঞা গুরুদেব, আগামীকাল থেকে আমি আমার অন্ন আপনাকে ভিক্ষাবৃত্তির অন্ন দেব। ঠিক আছে। এবার পরের দিন, পরে কিছুদিন পর আবার প্রতিদিন কি করে, ভিক্ষা করে, গুরুদেবকে দেয়। আবার একদিন এরকম এসেছে, গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব আবার তার হৃষ্টপুষ্ট চেহারা দেখে বললেন, আচ্ছা তুমি যে ভিক্ষান্ন আনো তার সবটা তো আমি নিঃশেষে, নিঃশেষে মানে শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণটা গ্রহণ করি, তারপরেও তুমি এত স্বাস্থ্যবান রয়েছো কি করে, কিভাবে তুমি জীবিকা নির্বাহ করো? তখন উপমন্যু বলল যে আমি আবার আপনাকে প্রথমবার ভিক্ষে করে দিয়ে যাই, দ্বিতীয়বার আবার ভিক্ষা করি। তখন গুরু কিন্তু একটু রেগে গেলেন, বললেন যে এটা তো তুমি ঠিক করছো না, এতে তোমার লোভ বাড়ছে, দ্বিতীয়বার ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছো। আর দ্বিতীয়বার ভিক্ষে তুমি করবেই বা কেন? এতে অন্য যারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে সে তাদের জীবিকাতে তো তুমি বাধা দিচ্ছ, তাই না? উপমন্যু বলল যথা তাই হবে। পরের দিন থেকে উপমন্যু আর দ্বিতীয়বার ভিক্ষা করতো না। আবার কিছুদিন পর গরু প্রতিপালন করে চড়িয়ে এসে আবার গুরুদেবের কিছু দাঁড়িয়েছে, বলছে গুরুদেব প্রণাম নেবেন। গুরুদেব বলছে তুমি যা ভিক্ষে করতে, প্রথমবার ভিক্ষে করে সব কিছু আমাকে দিতে, তুমি দ্বিতীয়বারও ভিক্ষে করো না, তবুও তুমি এত স্বাস্থ্যবান কেন? তখন উপমন্যু বলল যে গুরুদেব, যে গরুগুলোকে আমি চড়াতে যাই আমি তাদের দুগ্ধ পান করি। গুরুদেব বললেন এটা একেবারেই উচিত হয়নি, দুগ্ধ পান করার অনুমতি তো তোমাকে দেওয়া হয়নি, তাছাড়া তুমি তো বাছুরগুলোর ক্ষতি করছো, তাদের মাতৃ দুগ্ধ তুমি খেয়ে নিচ্ছ। বলল ঠিক আছে গুরুদেব, এটি আর হবে না, তাই হবে, আপনার কথা আমি মানব। আবার কিছুদিন পর এসেছে, এসে প্রণাম করেছে, তখনও হৃষ্টপুষ্ট বেশ স্বাস্থ্যবান রয়েছে। গুরুদেব এবার বললেন তুমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা যেটা পাও সেটা আমাকে দিয়ে দাও, তুমি দ্বিতীয়বার ভিক্ষে করো না, তুমি গাভীর দুগ্ধ পান করো না, তা সত্ত্বেও তুমি এত হৃষ্টপুষ্ট কেন? বলছে গুরুদেব আমি গরু গাভীগুলির মানে যখন দুধ খায় বাচ্চাগুলো, বাছুররা, তাদের মুখ থেকে যে ফেনা উৎগীরণ হয়, আমি সেই ফেনা খেয়ে জীবন প্রতিপালন করি। গুরুদেব বললেন না, এটা তুমি ঠিক করছো না, তুমি বাছুরগুলির মানে জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি করছো, এটাও তুমি করতে পারো না। যাই হোক, উপমন্যু গুরুদেবের কথা মনে রাখলো, সে আর কোনো কিছুই খাচ্ছে না, না খেয়ে গরুগুলিকে প্রতিপালন করছে। এবার না খেয়ে থাকতে থাকতে খিদের জ্বালায় উপমন্যু কি করেছে, বনে গরু চড়াতে যেতে, তো সামনে আকন্দ পাতা পেয়েছে। হ্যাঁ, সেই আকন্দ পাতা দিয়ে, তার আকন্দের একটা নাম আমি তোমাদের এখানে বলে দেবো, এটার প্রশ্ন আসবে। অর্কপত্র, অর্কপত্র কথাটির অর্থ কি? আকন্দ পাতা। হ্যাঁ, অর্কপত্র মানে আকন্দ পাতা। সে আকন্দ পাতা খেলো, খেয়ে কি হয়েছে, আকন্দ পাতাগুলো না খেতে একদম ভালো নয়, কটু স্বাদ আর টক, ওই খেয়ে হজমে গলতি ঘটেছে, ওর চোখের উপর মানে প্রেশার পড়লো, কি উপমন্যু অন্ধ হয়ে গেল। এবার অন্ধ হয়ে গরুগুলোকে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে একটা বিরাট কূপে বা কুয়োতে পড়ে গেল। সব শিষ্যরা যথারীতি ফিরে এসেছে, এবার উপমন্যু তখনও পর্যন্ত ফিরে আসেনি। তখন গুরুদেব ভাবলেন যে আমি ওকে সমস্ত রকম জীবিকা অর্জনে বাধা সৃষ্টি করেছি, তাই হয়তো উপমন্যু আমার উপর রেগে গেছে। অন্য শিষ্যদের বললেন যে উপমন্যু হয়তো আমার উপর প্রচণ্ড রেগে গেছে, ঠিক আছে আমি যাই দেখে আসি উপমন্যু কোথায় গেছে। এবার উনি বনের মধ্যে ডাক দিচ্ছেন, উপমন্যু উপমন্যু করে ডাকছেন, ডাকতে ডাকতে চলেছেন। তখন কুয়ো থেকে উপমন্যু সাড়া দিল, গুরুদেব আমি এখানে। বললো তুমি পড়ে গেলে কি করে? বলছে গুরুদেব আমার ভীষণ খিদে পেয়েছিল, আমি সামনে অর্কপত্র বা আকন্দ পাতায় পেয়েছিলাম, সেটা খেয়েছি, খাওয়ার পর আমি না চোখে কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব, আর না দেখতে পেয়ে এই কুয়োতে পড়ে গেছি। তখন গুরুদেব বললেন ঠিক আছে। গুরুদেব বুঝতে পারলেন তার গুরু ভক্তির কথা, বললো ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি দেবতাদের যে মানে দেবতাদের যে ডাক্তার আর কি, হ্যাঁ, বললো তুমি ওই দুজন অশ্বিনী কুমার দ্বয়ের অর্চনা করো, তাদের স্তুতি করো,
তারাই তোমার এই চোখ ঠিক করে দেবেন। তখন উপমন্যু অশ্বিনী কুমার দয়ের স্তুতি করতে লাগলো। অশ্বিনী কুমার দয় তার স্তবে অত্যন্ত সন্তুষ্ট হলো, আসলো, এসে বললো, উপমন্যু, পিষ্টক, পিষ্টক কথাটির অর্থ হচ্ছে পিঠে, এটা লিখে নেবে। হ্যাঁ, এই পিষ্টক আমরা তোমাকে দিচ্ছি, গ্রহণ করো। পিষ্টক কথার অর্থ কি? পিঠে। তখন উপমন্যু বলল, না, আমি গুরুদেবকে নিবেদন না করে কোনো কিছুই গ্রহণ করব না। তখন অশ্বিনী কুমার দয় বলছে, না না, তা কেন? তুমি এর আগেও তোমার গুরুদেব যখন আমাদের স্তব করেছিলেন, উনাকেও আমরা পিষ্টক দিয়েছিলাম, উনি ওনার গুরুকে নিবেদন না করেই কিন্তু খেয়েছিলেন। কিন্তু উপমন্যু বললো, আপনারা হয়তো সত্যি কথাই বলছেন, কিন্তু আপনারা আমাকে মাফ করবেন, আমি এই পিষ্টক আমার গুরুকে নিবেদন না করে খেতে পারবো না। তখন তার এই গুরু ভক্তি দেখে অশ্বিনী কুমার দয় অত্যন্ত সন্তুষ্ট হলো। তখন তাকে কি বললো? তখন বললো, তোমার গুরু ভক্তি দেখে আমরা সন্তুষ্ট, আমরা তোমাকে আশীর্বাদ করছি। কি আশীর্বাদ করছে? যে তুমি দুটো চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং সমস্ত বেদে পারদর্শী হবে। যে ঋক, সাম, যজু, অথর্ব 4টি বেদ আছে, সমস্ত বেদ বিদ্যায় তুমি পারদর্শী হবে। আর তোমাকে আরও একটি আশীর্বাদ করছি, তোমাদের গুরু যিনি, ওনার দাঁতগুলো হচ্ছে কৃষ্ণ আর লৌহময়, তোমার দাঁত হবে সোনার মতো, স্বর্ণময় দাঁত হবে তোমার। এই আশীর্বাদ করলেন এবং তার চোখ ঠিক করে দিলেন। তখন উপমন্যু তার গুরুকে সবিস্তারে সমস্ত কিছু নিবেদন করলো। নিবেদন করার পর তখন উপমন্যুকে গুরুদেব বললেন যে, তোমার গুরু ভক্তিতে আমিও অত্যন্ত তুষ্ট হয়েছি। তা অশ্বিনী কুমার দয় যে আশীর্বাদ তোমাকে করেছেন, সেই একই আশীর্বাদ আমি তোমাকে করছি, তুমি সমস্ত বেদে পারদর্শী হয়ে ওঠো। তা এই হলো গুরু ভক্তির নিদর্শন। তখনকার দিনে শিষ্যরাও যেমন গুরু অন্তঃপ্রাণ ছিলেন, গুরুরাও সবসময় শিষ্যদের বিভিন্ন নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে তাদেরকে সঠিক পথে, সঠিক লক্ষ্যে পৌঁছে দিতেন বিভিন্ন নীতি কথার মাধ্যমে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন তো দিনে তোমরা কি করো? হ্যাঁ, শিক্ষককে সেভাবে সম্মান দাও? আশা করি দাও। এখনকার দিনে সে যুগ নেই, এখন শিক্ষককে ছাত্রছাত্রীরা সম্মানই দেয় না। তবে আমি মনে করি সম্মান, ভালোবাসা, ভয় সব কিছু মিলিয়ে একজন শিক্ষককে ভক্তি করা যায়। তেমনি শিক্ষকদের প্রতি ছাত্ররা যেমন অনুগত থাকবে, ছাত্রীদেরও শিক্ষকের প্রতি স্নেহশীল হতে হবে, ভালোবাসা দিতে হবে, তাদের গাইড হতে হবে, তাদের ফিলোজফার হতে হবে, ফ্রেন্ড হতে হবে। তবেই তো গুরু শিষ্যের সম্পর্ক সুন্দর হবে, তাই না? আমি চেষ্টা করি তোমাদের ফ্রেন্ড ফিলোজফার গাইড হওয়ার চেষ্টা করি। আমার অন্যান্য ছাত্র যারা এখানে আমার কাছে, তারা আমাকে কথা বলতে না, সরাসরি পড়তে আসে, তারা আমাকে ভীষণ ভালোবাসে। আমি বলছিলাম, তোমরা আমাকে ভয় পাও? বলছে, আপনাকে ঠিক ভয় পাই না, আপনার প্রতি আমাদের খুব শ্রদ্ধা, আমার শুনেও ভীষণ ভালো লাগে। তা তোমাদের আমি চেষ্টা করি, যেভাবে আমি ওদের পড়াই সেই একই রকমভাবে আমি তোমাদের কিন্তু ইউটিউবে পড়ানোর চেষ্টা করি। কারণ আমি চাই, অনেকে আছো তোমরা যারা দরিদ্র, তারা ঠিক করে টিচার নিতে পারছো না। তাছাড়া অনেকে টিচার নেওয়ার ক্ষমতা থাকলেও অনেকে নেয় না। তোমাদের জন্য এটা খুব উপকার হবে এবং বাকিরাও যারা দেখছো তাদের জন্য আশা করি খুব উপকার হবে। আর এছাড়াও এটাকে আমি সংস্কৃত পড়াচ্ছি, সংস্কৃত ছাড়াও আমি সংস্কৃত MA BA ব্যাকরণ স্পেশালিস্ট করেছি, বুঝলে, স্পেশাল পেপার পড়েছি, সংস্কৃত স্পোকেন টিচার ছিলাম আমি বেশ কিছু বছর। এছাড়াও কিন্তু আমি বাংলা, দর্শন, ইতিহাস এই সমস্ত ক্লাসগুলো পড়াই। তা এগুলো আমি ইউটিউবে ধীরে ধীরে ক্লাস দেবো, তোমরা দেখবে। আর তা তোমাদের যদি ভালো লাগে আমার পড়ানো, আমার চ্যানেলটাকে কি করবে? সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমরা কীরকম কি চাইছো আমার কাছ থেকে পড়া, সেটা অবশ্যই আমাকে জানাবে, আমি সেই মতো তোমাদের পড়ানোর চেষ্টা করব। আর আজকে তো শুধু গল্পটা বললাম, পরের দিন কিন্তু আমি তোমাদেরকে এর থেকে MCQ প্রশ্ন লেখাবো আর প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ বিশ্লেষণ করে করে পড়াবো। ঠিক আছে? আজকে পর্ব 1 এখানে শেষ করছি, রাখছি। সবাই ভালো থেকো। মা সরস্বতী তোমাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করুন। তোমরা বড় হও, বিদ্যা বুদ্ধিতে পারদর্শী হও, এরকম ভালো ভালো বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হও, এই আশীর্বাদ করছি। আজকে এখানেই রাখছি।